এখনো অবধি কাউকে দেখতে পাচ্ছি না সেভাবে। যদি দু একজন এসে যান তারপরে শুরু করার ইচ্ছে আছে। নমস্কার, আমি সুব্রত মিত্র। আজ বিশ্ব কবিতা দিবস। 1999 সালের এই দিনটি ইউনেস্কো থেকে বিশ্ব কবিতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কবিতা জগতের সাথে জড়িত থাকা এবং এই ধরনের সুপ্ত ভাবাবেগের অন্তর অনুভূতির কথা প্রকাশিত এবং অপ্রকাশিত থাকার কথাও সৃষ্টি করার যত ব্যক্তিবর্গ সকলের চরণে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। সকল সৃষ্টিশীল ব্যক্তিবর্গ আজকের এই দিনটিতে ভীষণভাবে তাদেরই জন্য আজকের এই দিনটি। তাই মনে হলো দু চার কথা না বললেই নয়, তাই লাইভে চলে আসা। যাই হোক, কবিতা পাঠ করব এবং আমার এই সামান্য সাহিত্য জীবন বা কাব্যজীবনের কম বেশি অনুভূতির কথা আজ লাইভে তুলে ধরার চেষ্টা করব। তার আগে একটা কবিতা পাঠ হয়ে যাক না হয়। জয়কে দেখতে পাচ্ছি অনেক দিন পর। শুভ সন্ধ্যা। নিঃস্ব মাতা। আমার দেশ ভারতবর্ষ, এই ভারত মায়ের ওপরে লেখা এই কবিতাটি পাঠ করছি। নিঃস্ব মাতা। তোমার খেয়ে তোমার পরে হলাম মাগো কত বড়, মরতেই তো শেখালে মা, মারতে কবু শেখালে না গো। জমের মাঝে কর্ম মাগো, ধর্ম যে মোর শিকড় ওই, গর্বে তোমার জন্ম লয়ে তোমার পূজা করলাম কই। মাগো ভুবন মাঝে বিশ্ব ভরে শুনেছিলাম তোমার গান, দেশ সাধনায় ত্যাগের কথায় দিতে হলো শেষে প্রাণ। মাগো আমি আসবো মাগো, গেয়ে যাব আবার আমার তেরঙ্গা পতাকায় লেখা যত শহীদ ভাইয়ের অসমাপ্ত যত গান। তুমি কেঁদো না মা, তুমি হাসো, আগামীর দিশায় আমার যত ভাই বোন ওদের ভালোবেসো।
হে ভারত মাতা, আমায় যদি কখনো পরে মনে, পাবে আমায়, আমি রব ওই ভোরের উজ্জ্বল গগনে। নবপ্রজন্ম রচিবে কোনো গল্প, রেখো তাতে দৃঢ় সংকল্প। সাহসের তলে ভারতের জলে রুখব ষড়যন্ত্র। আপনারা সকলেই জানেন, বীর সৈনিক অভিনন্দন বর্তমান যেভাবে আমাদের ভারতের হয়ে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পাকিস্তানে গিয়ে নির্যাতন সহ্য করেছেন, সেই সময় আমি এই কবিতাটি লিখে ফেলেছিলাম। কবিতার নাম নিঃস্ব মাতা, যেটি আপনারা এই মুহূর্তে শুনলেন। তো যে কথা বলছিলাম, কাব্যজীবনের নানান অনুভূতি। আমার এই লাইভের মাধ্যমে দু চার কথা বলে দিই। আমার খুব সামান্য জীবন, আমি খুব সামান্য মানুষ। এই সামান্য স্তর থেকে আমার যে অনুভূতি, আমার যে ব্যথা বেদনা, ভালো লাগা, দুঃখ কষ্ট, তার সিংহভাগ তুলে ধরার চেষ্টা করি আমার এই লেখার মধ্য দিয়ে। এর বাইরে কিছু নয়। তথাপি অনেক মানুষের কাছে, অনেক মানুষের আমার প্রতি অনেক প্রশ্ন থাকে। আপনি কি করেন? উত্তরে আমি এই সামান্য মানুষ, কোনো রকম চলে যাচ্ছে। না, আপনি কি করেন? কি করি মানে? আমি লিখি। না, তবুও আপনি যদি একটু বলেন কি করেন? কাজকর্ম করি, খাই দাই, লিখি। মানে লেখাটা কোনো কাজ নয়। কি করেন? আমি বুঝি কোন প্রশ্নের উত্তর চাওয়া, মানে এই প্রশ্নের ভিতরে কি উত্তর আশা করছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রশ্ন সঠিক হলো না। আমার ভাবনায় একজন মানুষের পরিচয় কি হওয়া উচিত, একজন মানুষের পরিচয় হওয়া উচিত কি? আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি এবং সমাজে পড়াশোনা করেছি বললে ভুল হবে। আমরা সমাজে এমনভাবে চলাফেরা করতাম যেখানে আমরা প্রতিনিয়ত কিছু শিখতে পারতাম। আমাদেরকে বড়রা প্রশ্ন করতেন, বাবা তোমার নাম কি? নামটা বলতাম। তোমার বাবার নাম কি? বাবার নাম বলতাম। তুমি কোন ক্লাসে পড়ো? জিজ্ঞেস করতাম। জিজ্ঞেস করলে উত্তর দিতাম। তার মধ্যে কখনো কোনো অর্থ বৈষম্যের দাঁড়িপাল্লায় মাপা কোনো প্রশ্ন আসতো না, কারণ ওর মধ্য থেকে তো পরিচয় জানার নেই। পরিচয় জানার, এবং তার সাথে সাথে এটা প্রশ্ন করা হতো, তোমার কি ভালো লাগে? কিন্তু এই প্রশ্নগুলো বর্তমান সময়ে খুব বিলুপ্ত হতে বসেছে। খুব দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে পরিচয় জানার জন্য মানুষকে সরাসরি তার অর্থনৈতিক পরিকাঠামো প্রশ্ন করে থাকে।
আচ্ছা, যদি অর্থনৈতিক পরিকাঠামোই প্রশ্ন হয়ে থাকে, তাহলে সব ক্ষেত্রে সেটা হওয়া উচিত। তাই আমি বলবো যে কোনো মানুষের কোনো ভালো লাগার বিষয়, কোনো খারাপ লাগার বিষয়, সে কি করতে চাইছে, কি করতে চাইছে না, এইসব প্রশ্নের উত্তরের মধ্য থেকে সে মানুষটিকে চেনা যায়, তার অর্থনৈতিক বৈষম্য থেকে চেনা যায় না। হ্যাঁ, তাই বলে কি তার পেশা, তার অর্থনৈতিক অবস্থান জানার অধিকার সমাজের মানুষের নেই? নিশ্চয়ই আছে, তার একটা জায়গা আছে। সরাসরি সেই প্রশ্ন আসে না। প্রশ্ন আসা উচিত আপনার কি ভালো লাগে। একটি কৃষক সে সারা শরীরে কাদা মাটি মেখে চাষবাস করছেন, গরু ছাগলের পিছন পিছন ছুটছেন, কিন্তু তার একজন বড় চিত্রশিল্পী হওয়ার কথা ছিল। তিনি ছবি আঁকেনও ভালো, কম বেশি ছোটোবেলায় নাম করেছিলেন, কিন্তু বর্তমানে সে একজন কৃষক। সেখানে জানতে চাওয়া হয় না আপনার ভালো লাগাটা কী, ভালো লাগার মধ্য দিয়ে তার পরিচয় জানা যায়। সে বর্তমানে হয়তো কৃষক, কিন্তু সেটা সে বেঁচে থাকতে হবে বলে সে কৃষকের ওই জীবিকা নির্বাহ করছেন। এর পাশাপাশি আমি বলছি, দেখা যাচ্ছে একজন শিক্ষক, সে সমাজ গড়ার কারিগর, সমাজ প্রজন্ম গড়ার কারিগর, দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর, কিন্তু সেই শিক্ষকতা তার শুধু পেশা, তার নেশা নয়। তিনি কি করছেন? তিনি কোনো রকম শিক্ষকতা পেশা সামলে তার অন্যান্য চারিত্রিক ব্যাপার স্যাপার অন্যরকম। সেক্ষেত্রে আমি বলবো, সেই মানুষটির কি ভালো লাগার বিষয়, তার উপরে তাকে ধরা উচিত, তাকে বিচার করা উচিত। তিনি শিক্ষকতা করছেন ওটা শুধু অর্থ উপার্জনের জন্য, সেই কারণে মানুষের অভ্যন্তরীণ পরিচয়ই পরিচয়, মানুষের বাহ্যিক পরিচয় আসল পরিচয় নয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই প্রসঙ্গে আরও দু চারটি কথা বলবো, তার মাঝে একটু প্রাপ্তি স্বীকার করে নিই। কজনকে আমি দেখতে পাচ্ছি। সকলকে বিশ্ব কবিতা দিবসের এই সান্ধ্যকালীন মুহূর্তে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ছোটদেরকে স্নেহ জানাই। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমি যাদের দেখতে পাচ্ছি, জয় রয়েছে, সুলেখা ব্যানার্জি, সুরজিৎ দাস, ভাই অর্ণব, বাঁশরী বড়াল। বাঁশরী ম্যাডামের গান মাঝে মাঝেই শুনি, খুব ভালো লাগে। অত্যন্ত প্রশংসনীয় প্রতিভার অধিকারী। ভাই অর্ণব, আমার স্নেহের ভাই অর্ণব, খুব ভালো লিখছে। পাঠ করছি স্বরচিত কবিতা দীর্ঘশ্বাস। কিছু কিছু ব্যথা আমার সঙ্গে বলে কথা, আর কিছু স্বৈরাচার পায়ে পড়ায় বেরি বারবার। প্রতীক্ষারা আর ভিড়বে না এখানে, ফিরে যাই সেখানে। স্বপ্নহীনার স্বপ্ন দেখা বারণ, কেন কোনো সংখ্যার বঙ্গাব্দ আমায় করেনি বারণ। লহময় গৃহ রাজনীতি আজ পৃথিবীর নীতি, দেখি না কোথাও সংসার বাধার নিবিড় সুষ্ঠু সংহতি। বিচক্ষণতায় সুখচ্ছেদ মুড়ে ফেলে সূচনার সম্ভার, কুল কিনারা ছাড়া হই দিশেহারা,
প্রাদুর্ভাব এসেছিল কবে কোন কালে, তারা ভেঙে ফেলে দিয়েছে নিজেরই অজান্তে কোনো আছিলে। বিলুপ্ত চাঁদের সুপ্ত আভাস আমাবস্যার বন্ধু হয়। কত নিগ্রহ রজনী কেঁদেছিল কালে কালে, তোমাদেরই সংসারের এই মর্মীয় মায়াজালে। জানা হয়নি সব বিস্তার, বোনা হয়নি সব জালের দৈর্ঘ্য প্রস্তর। অভিলাষের অন্তরালে নকলের বসবাস, ভেঙে যাওয়া লগ্নে স্বপ্ন হয় ভগ্ন। মৃত্তিকা লুপ্ত হয় পদতল হতে, সারা হৃদয় জুড়ে দীর্ঘশ্বাস। শুনলেন স্বরচিত কবিতা দীর্ঘশ্বাস। শ্রদ্ধেয় মণ্ডলীবৃন্দ, যে কথা বলছিলাম পরিচয়, যদি পরিচয় পেশাই হয়, বর্তমানে অধিকাংশ সময় শোনা যায় এই পেশার উপরে ভিত্তি করে জানার, পেশা বা কর্ম, তাহলে একটি শিশুকে জিজ্ঞেস করা হয় না যে বাবা তুমি কি করো, তাহলে ওই কাজের উপরে তাকে ধরা হচ্ছে না, তখন ধরা হচ্ছে তার বাবা কি করেন। আচ্ছা, যদি বাবার পরিচয় হয়ে থাকে, তাহলে কোনো বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হয় না আপনি কি করেন, জিজ্ঞেস করা হয় আপনার হাজব্যান্ড কি করেন। সরাসরি প্রশ্ন, প্রথমে নাম জেনে সরাসরি প্রশ্ন, অর্থনৈতিক পরিচয়। এটা জিজ্ঞেস করা হয় না যে আপনি অমুকের স্ত্রী, কিন্তু আপনার কি ভালো লাগে, আপনি বাড়িতে কি করেন, অবসর সময় কি করেন, সেটা প্রশ্ন হওয়া উচিত। একটা মানুষ অবসর সময় শুধু গান করে, তার মানে কি সে গান প্রিয় মানুষ। অবসর সময়ে কবিতা লিখতে ভালোবাসেন, সে কবি, সে মজবুরিতে অন্য কাজ করছে। অবসর সময় কেউ গিটার বাজাতে ভালোবাসেন, সে সুরের সাধক, তিনি পেটের তাগিদে অন্য কাজ করছেন। অবসর সময় কেউ ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু সে দোকানে কাজ করে, কিন্তু সে একজন ভাস্কর। যাই হোক, এ গেল একটা দিক। এবার আমি আমারটা বলছি, আমি লাইভের মাধ্যমেই বলে দিচ্ছি আপনাদের। আমার পরিচয় যারা জানতে চাইছেন, আমি তাদেরকে একটা কথাই বলছি, খুব সংগ্রাম করে এতদূর হেঁটে এসেছি, এই কথাটা সরাসরি আমি কখনো বলতে চাই না। কারণ ভগবান বলে যে শব্দটি আছে, যদি সত্যি সত্যি ভগবান থেকে থাকেন, তাহলে ভগবান অখুশি হবেন। কারণ আমার চেয়েও কষ্টে, আমার চেয়েও দুঃখে, আমার চেয়েও অনেক কঠোর সংগ্রাম করে অনেক মানুষ হেঁটে এসেছেন এবং এখনও হাঁটছেন। সেই কারণে আমার সংগ্রাম, আমার কষ্ট আমি সরাসরি এভাবে বলতে চাইছি না। আমার লেখার মধ্য থেকে এবং আমার বিভিন্ন জায়গায় আমার জীবনী পরিচিতি বেরিয়েছে এবং আরও বেরোবে হয়তো, আমি তার মাধ্যমে আমি রেখে যেতে চাই। এর মধ্যে আর একটা ব্যাপার লুকিয়ে আছে, যেটা আমি পরিলক্ষিত করেছি। পরিচয়ের সাথে পরিচয় হওয়া, তার মধ্যে মানুষের ভাবমূর্তির একটা দোলাচল কাজ করতে থাকে। যদি বলেন কেমন, আমি এটা প্রথম দিকে বুঝতাম না, পরবর্তীতে আমি বুঝতে পারছি। একটা মানুষ খুব ভালো
রাজনীতিবিদ, তার মতাদর্শ বিভিন্ন রাজনৈতিক দল, সমাজ, পরিবার, প্রজন্মের পর প্রজন্ম তার মতাদর্শ খুব ভালো কাজে লাগতে পারে, তাহলে সেই মানুষটার পলিটিক্সে আসা উচিত নিশ্চয়ই। কিন্তু যখন ভক্তগণ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যক্তিবর্গ তারা যখন সমাজের সামনে তার ব্যাকগ্রাউন্ডের একটা পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সে সময় অনেক মানুষ অ্যাকসেপ্ট করবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, হয়তো তার সে চলে যাওয়ার পরে বিশেষ করে সাহিত্যের মহলে আমি যেটা দেখতে পাচ্ছি, লেখক তার জীবন যন্ত্রণা, তার সমাজ যন্ত্রণা, তার সম্মান, তার অপমান সব লিখে যাচ্ছেন, কিন্তু পরিচয়ের সাথে, তার জীবন পরিচয়ের সাথে পরিচয় হলে সবসময় যেতে সে সম্মানিত হবে তা নয়। তখন তাকে তার লেখার বিচারে বিচার করা হয় না, তখন তাকে বিচার করা হয় তার পরিবারগত ব্যাকগ্রাউন্ড থেকে। সেই কারণে আমি সকল সৃষ্টিশীল মানুষের কাছে অনুরোধ রাখছি এবং এই বার্তা দিয়ে যেতে চাইছি, সৃষ্টিশীল মানুষেরা কলমের মাধ্যমে যারা সৃষ্টি করে থাকেন, তাদেরকে চিনে নিতে হবে শুধু তার ভাবনাটা কী, তার লেখনীর মধ্য দিয়ে কী আসছে। ব্যক্তি পরিচয় নিশ্চয়ই থাকবে, সেই কোন স্তর থেকে উঠে আসে সমাজ জানতে চায়, জানবে, কিন্তু মাঝের যে একটা সংখ্যক, অধিকাংশ সংখ্যক মানুষ ঘনিষ্ঠতার স্পর্শে এসে গেলে তার একটা ডিফারেন্ট মনোভাব এসে যায়। এই জায়গাটা খুব সূক্ষ্ম জিনিস। তখন সেই বিচার এই বিষয়ে বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আগে এটা খুবই হতো, এখন অনেকটা সম্ভব হচ্ছে এটাকে এড়িয়ে, মানে পরিষ্কার ওয়েতে আমাদের সাহিত্যটাকে বিশ্বের দরবারে এগিয়ে আনা। সেটা হচ্ছে ইন্টারনেট তার একটা বড় ভূমিকা পালন করছে, কারণ এখানে তো ইন্টারনেটের মাধ্যমে তো সেইভাবে সম্ভব হচ্ছে না যে কোন স্তরে কি, সেখানে শুধু লেখার ওপরে হতো, কিন্তু ম্যানুয়াল ফরম্যাটে তখন এটা ঘনিষ্ঠতার আঙ্গিকে আসার পরেই আমি দেখেছি এই জিনিসগুলো হতে থাকে। এটা খুবই কষ্টকর, দুঃখের বিষয়। অথচ যা কিছুই লিখুক কোনো অর্থবান মানুষ, কোনো তার তার ব্যাপার স্যাপার আলাদা, কিন্তু একটা সামান্য মানুষ সে খুব ভালো লিখছে, খুব ভালো প্রতিভার অধিকারী সে, তাকে সেইভাবে সেই রকম করে সব ক্ষেত্রে হয়তো হয় অনেক পরে, এবং এটাও সত্যি যে সে অনেক পরে হয় বলে সে করেছে, অনেক আগে আগে বেশি কিছু পেয়ে গেলে তার লেখার বা তার সেই সৃষ্টির তাগিদেটা থাকতো না, সেটাও একটা সত্যি। কিন্তু আমি গোটাটাই বলার চেষ্টা করলাম আর কি। এ গেল পেশা নেশার সামান্য আলোচনা করলাম, বাকিটা কিছুক্ষণ পরে আরেকটি কবিতা আসি। হাতের কাছে এই মুহূর্তে সেরকম কবিতা নেই খুব একটা। এই কবিতাগুলো হয়তো বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন, হ্যাঁ, প্রকাশ পেয়ে গেছে, তার থেকেই কিছু কবিতা পাঠ করছি। মনোকাব্য, স্বরচিত কবিতা। সব কিছুর হয়ে যায় বিসর্জন, তোমাদের তরে ভাসায়েছি তরিখানি, ডুবে গেল সব সম্বল। আশা করি শুনতে পাচ্ছেন। মনোকাব্য, স্বরচিত কবিতা।
সব কিছুর হয়ে যায় বিসর্জন। তোমাদের তরে ভাসায়েছি তরিখানি, ডুবে গেল সব সম্বল। করে তাড়াহুড়ো হয়ে গেলাম বুড়ো, বৃথায় আজ হয় বুঝি দেখো সব পুঁজিপতি আর অর্থ উপার্জন। চাওয়াতেই থেকো তুমি সুখে, পাওয়াতে না পাওয়ার বিষাদ কেন আনো? না পাওয়াটা ভাবলেই প্রাণ যাবে দুঃখে। আসা যাওয়ার মাঝে যাওয়াটাই বোঝে লোকে, এই পৃথিবীতে আসাটাই বড় কথা, কেমনে বোঝাই তাকে? তোমরা না হয় জীবন গড়ো, জীবনের পরেও যদি কিছু রেখে যাই তবেই আমায় মনে করো। জানি টাকাটাই সব কিছু, অযাচিত আর যাচিত সকল সমাজ ঘোরে টাকারই পিছু পিছু। অক্লেশ আর আত্মসন্তুষ্টির যে আবরণ আমায় ভাবায় সারাক্ষণ। মম অবনী সম কোনো চিন্তার বেশে ঘুরি আমি দেশে দেশে, এহেন মোর পরিচয়, এহেন মোর চিন্তা চেতন। স্বরচিত কবিতা মনোকাব্য। হ্যাঁ, যে কথা বলছিলাম এখন অন্য টপিকে আসছি। সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা। অনেক দিন পর আজকের দিন এখন আপনাদের সামনে আমি কথা বলছি, আজকেরই ঘটনা। অনেক দিন পরে আজকের একটু বাড়িতে থাকার আমার সুযোগ হয়েছে, তাও দুপুরের পর থেকে। আমারই বাড়ির পাশে, আমারই বাড়ির সামনে, আমারই প্রতিবেশী এক ব্যক্তি দেখাও হয়েছে অনেক দিন পরে। কুশল বিনিময় করার পরে আমি বুঝতে পারলাম তিনি হয়তো কিছু একটু অন্যরকম তাকে লাগছে, কিছু হয়তো উনি কোনো দ্রব্য সেবন টেবন করেছেন। যাই হোক, বিভিন্ন রকম কথা প্রসঙ্গে বলতে বলতে হঠাৎ রাজনৈতিক প্রসঙ্গ, দাদা আপনি কোন দলে? আমি কিছুক্ষণ তাকিয়ে থাকি তার দিকে। আমি সেই সময় আমার একটি অভ্যেস আছে, আবার আমি মাঝে মাঝে সময় পেলে এই রাস্তাঘাট ঝাড় দেওয়া, বিভিন্ন রকম ছোটোখাটো কাজ, গাছের গোড়া এটা সেটা করা, এগুলো আমার একটা অভ্যেস। কুঅভ্যেস সুঅভ্যেস জানি না, এগুলো আমার অভ্যেস। তা আমি ঝেঁটা হাতে রাস্তায় দাঁড়িয়ে ওনাকে নমস্কার করলাম। হ্যাঁ নমস্কার। বললেন আপনি কোন পার্টি? কোন পার্টি? একে বর্তমান সময় ভোট এসে গেছে, চারিদিকে বিভিন্ন রকম মিটিং মিছিল, কিন্তু আমি তো খুব মানে এক কথায় আমার উচ্চতা, আমার সাইজ, আমি সরাসরি বলতে চাই আমি একজন ছোট লোক। তা আমি ওনাকে বললাম যে দাদা আমি তো খুব ছোট লোক, তা সেখানে আমি কি বলবো? না আপনি কোন পার্টির মানুষ? তা আমি ওনাকে হেসে বললাম আমি একটি পার্টি করি, জানেন, কলম পার্টি। জানি না উনি হয়তো কিছু সেবন টেবন করেছেন, উনি এটা আবার কীরকম পার্টি? তখন উনি ওনার মতো করে বিবরণ করলেন, না এই দিকে, না ওই দিকে, না এই দিকে, না ওই দিকে। আমিও খুব জড়িয়ে ভয় করছি যে কি বলবো, কোন দলের নাম করব, কি করব। কিন্তু আদৌ কিন্তু আমি তো সাহিত্য সংস্কৃতি নিয়ে থাকতে চাই। তবুও ওনাকে বললাম হ্যাঁ আমি একটি পার্টি করি, বলছি তো কলম পার্টি। তো এই হচ্ছে ব্যাপার। প্রায় 20-25 মিনিট, আধ ঘন্টা ধরে তার সাথে কথাবার্তা হলো। তিনি বুঝে উঠতে পারলেন না কলম পার্টিটা কী, এবং নাগরিক পরিচয় হিসেবেও একটা আশ্রয় নিতে হবে কোন দলের আপনি, কোন রাজনৈতিক দলের আপনি মতাদর্শক বা কোন দলের প্রতি আপনার আগ্রহ, সেটাও মানুষকে জানিয়ে আপনাকে বসবাস করতে হবে।
সামাজিক ব্যাধি, সামাজিক চিন্তার ভুল। যাই হোক, আমি সেই একটি পার্টির মানুষ, কলম পার্টির মানুষ। আমি কলম পার্টি করি, আমার হাতে একটা কলম রাখার চেষ্টা করি। যাই হোক, হ্যাঁ, আমার ভাই সুশোভনও আছে। খুব ভালো লাগছে, কয়েকজন আছেন বেশ। অনেক দিন পর লাইভে আসলাম। সময়ের খাতা, স্বরচিত কবিতা। দেখতে দেখতে হয়ে গেল 23 বছরের সংগ্রাম। এই অযতনের কুণ্ডলীর গায়ে লেখা ছিল আমার নাম। আমি গভীরে গিয়েও ডুবে উঠি চিরকাল। এই পাশবিক আচরণ, বিরামহীন আগ্রাসন, এমন দ্বিচারিতায় হয় আমার আমন্ত্রণ। সুখে থাকে বাতাসের গণ্ডি, সুখের ঘরে অসুখের প্রদীপ ডুবে মরে। মানুষের জীবন নয় ফুটবল, তবু ফুটবল বানিয়ে কিছু লোক করে ফন্দি। বিশ্রামকারে পয়সাওয়ালা ফড়িং, অপকুণ্ঠ এই প্রতিনিধিত্ব। চাতুরতার কারসাজি সমাজকে করে প্রতিবন্ধ। প্রতিরক্ষার প্রাদুর্ভাব এক অনুকম্পনের প্রতিবম্ব। দেখতে দেখতে 23টা বছর হয়ে গেল এই সংগ্রামের ভূমিকম্প। এই কম্পমানের সমুদ্রে সময় ভাসায় আমায়। আমি ভেসেও ডুবে যাই, ডুবেও ভেসে উঠি। লিপিবদ্ধ রাখি তাই চড়াই উতরাই সময়ের খাতায়। শুনলেন স্বরচিত কবিতা সময়ের খাতা। আজ বিশ্ব কবিতা দিবস। কবিতা সম্পর্কে খুব বেশি বেশি করে কিছু বলার অভিজ্ঞতা বা যোগ্যতা আমার নেই। তার মধ্য দিয়েও যেহেতু কবিতা লিখছি, তাই একটা মর্মস্পর্শ, একটা দায়বদ্ধতা কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে কবিদের ভাবনা চিন্তার যে প্রকাশ, সেই প্রকাশের একটা বিস্তার তার লেখনীর মধ্য থেকে উঠে আসে। যাই হোক, সেই কবিদের চিন্তাভাবনা এবং সাধারণত সামাজিক যে চিন্তাভাবনা, সমাজের অন্যান্য স্তরের মানুষদের যে চিন্তাভাবনা, তার যে একটা তারতম্য, সে বিষয়ে আর দু চার কথা বলবো আজ, যেহেতু কবিতা দিবস। সে কবিতা সম্পর্কে তো আমি কিছু বলতে পারছি না, কিন্তু কবিদের যে ফিলিংস, সেই ফিলিংসের সাথে সাধারণ অন্য মানুষদের যে ফিলিংস, সেই সব সম্পর্কে দু চারটি উদাহরণ এবং কথা আমি তুলে ধরতে চাইছি। লেখালেখি খুব অল্প বয়স থেকেই করছি, কিন্তু আমার সেই সময় আমি বুঝতে পারিনি যে আমার লেখা কোনো সময় কোনো কেউ পড়বে বা আমাকে এত বড় পৃথিবীর
কোনো একজন মানুষ আমাকে কবি বলে ডাকবে, কিন্তু মনের ভিতর খুব এটা একটা আদরণীয় একটা দাবি ছিল মনের ভিতর, মানে জোর করে কেড়ে নেওয়ার দাবি নয়, মনের ভিতরে একটা প্রত্যাশা ছিল সুপ্ত, যে আমাকে এত বড় পৃথিবীর কেউ আমাকে একটা দিন কবি বলে ডাকবে না। তো সেটা আমার পূর্ণ হয়েছে, আমাকে দুই একজন অন্তত কবি বলে ডাকেন এবং সম্বোধন করেন, তাই আর এবং আমার কবিতাগুলো পাঠক সমাজ বা আপনারাই বলছেন যে কবিতা, তবেই আমি ভাবছি যে আমার এটার কবিতা হয়েছে বা হচ্ছে, নচেত আমি নিজে জানি না যে, আর জানতামও না যে কোনটা কবিতা। আমি আমার মতো করে লিখে যাই। এবার যে কথা থেকে শুরু করেছিলাম, তো সেইখান থেকে লিখে লিখে আস্তে আস্তে এখন অনলাইনের যুগ, ইন্টারনেট সেই জায়গাটা অনেকটা সরল বা বিঘ্নহীন করে করেছে। আর যে বিষয়টা একটু আগে বললাম, যে ব্যক্তি পরিচয় এবং কবির জীবনদশার সাথে পরিচয় হওয়ার পরে যে সম্পাদকদের যে নানান রকম যে ব্যাপার স্যাপারগুলো থাকে, সেসব বাধা গণ্ডির অনেকটা অবসান ঘটে গেছে এই ইন্টারনেটের কারণে। এখানে লেখাটাই তার পরিচয় অধিকাংশ ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় ব্যতিক্রমী হয়ে থাকে, সেগুলো হবে আগামীতেও, কিন্তু এটা একটা ভালো দিক আমি বলবো। তারপরেও যেটা এখন দেখছি, যেটা যে মজার ব্যাপারটা বললাম সেটা বলছি। তো সেখান থেকে লিখে আস্তে 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 বর্তমানে ইন্টারনেটের উপরে একটা ব্যাপ্তি পরিচিতি এগোচ্ছে। সেই সূত্র ধরেই অনেকে আমাকে চিনেছেন এবং চিনছেন। তো বহু বছর পর দেখা, বহু বছর পর, মানে রোজই দেখা হয় কিন্তু কথা হয় না। তো দাঁড়িয়ে কথা বললাম, তো আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা দাদা, এই যে লেখেন কিছু হয় টয়? কী হবে ভাই? না মানে একটু কিছু হয় টয়। আমি বুঝেছি ব্যাপারটা, তবু কী হবে বলুন, কী হবে? না মানে এত কষ্ট করে লেখেন টেখেন, যদি কিছু হয়। আমি বুঝতে পেরেছি যে উনি টাকা পয়সার কথাই বলছেন। তাই আমি ওনাকে বললাম যে কেন হবে না, আপনি এত লিখছেন এত কষ্ট করে। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কোনো কি ভালোবাসেন আপনি? উনি কিছু বলছেন না, করছেন। অনেকক্ষণ ধরে কথাবার্তা হওয়ার পর ওনাকে বললাম যে আপনি কোনো নেশা করেন বা আপনার কিছু খেতে ভালো লাগে, এরকম ধরনের কিছু হয়? তো উনি বলছেন আমি বিড়ি খাই, আমি এই খাই সেই খাই, নানান রকম। তাই আমি বললাম ওটা যদি একদিন না খান আপনার কেমন মনে হয়? তো উনি ব্যাখ্যা করতে পারছেন না, কিন্তু উনি বলতে চাইছেন কিছু। তাই আমি বললাম ওটা খেলে কেমন হয় আর না খেলে কেমন হয়? তখন উনি বললেন হ্যাঁ, না খেলে একটু মনটা কেমন করে, সে করে, এই করে। তখন আমি ওনাকে সরাসরি বললাম, তাহলে ওই যে প্রিয় জিনিসটি, ওটির ওপরে আপনার একটা আলাদা মায়া আছে, ওই মায়ার মাধ্যমে একটা স্বাদ আছে, সেটা না হলে আপনার ওই দিনটা বা ওই মুহূর্তটা ভালো যায় না। ওটা আপনাকে পেতেই হবে, যেখানেই যান ওটাকে পেতেই হবে। এর সাথে তো আপনার টাকা পয়সা উপার্জনের কোনো ব্যাপার নেই।
বলছেন না। তাহলে আপনার ভালো লাগার বিষয় ওটা। একজন কবি, তার ভালো লাগার বিষয় হচ্ছে ওই কাগজের ওপরে কিছু লেখা। এখানে ভালো লাগার বিষয়টাই বিষয়, অর্থ উপার্জনের বিষয়টা বিষয় নয়। আর এই জায়গাটাতেই অনেক বিদ্যমান সাহিত্যিক, কবি, যারা সর্বসময়ই মনে করেছেন আমরাই লিখে যাব, আমরাই ইয়ে করবো, আমাদেরই সব কিছু, সেই জায়গাটা বর্তমানে একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, গতকাল একটি সাহিত্য সভায় উপস্থিত ছিলাম, রবীন্দ্র সদনে। খুব ভালো লাগলো। এত বছর পর আমার যতদূর মনে আছে, বছর 15 হবে, কম বেশি লেখালেখি বছর 15-16 তো হবেই। সে লেখা হারিয়ে গেছে, কখনো ভাবিনি আমার লেখা কেউ পড়বে, এ করবে। অভাব অনটন নানান রকম দুঃখ দারিদ্রতার মধ্যে কবি হওয়া ও হবে না। তো এতদিন পরে এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমাকে খুঁজতে হতো পায়ে ধরার মতো। কিন্তু খুব ভালো লাগলো যে 2-4 জন মানুষ বলছেন যে আপনি লেখা দেবেন। কিন্তু আগে এটা উল্টো ছিল। এর আগে বহু হয়েছে, আমি অনেক আশা করে, অনেক প্রত্যাশা নিয়ে সময় বার করে আমি অনুষ্ঠানে গেছি। গিয়ে দেখেছি সম্পাদকেরা তাদের মন পছন্দ অনুযায়ী, তারা যাদেরকে বিখ্যাত মনে করেছেন, তাদের লেখা প্রকাশ পেয়েছে। আর আমি যথাযুক্ত নির্ধারিত মূল্য ব্যয় করা সত্ত্বেও, সব কিছু করা সত্ত্বেও আমার লেখা প্রকাশ পায়নি পত্রিকায়। আমি মুখলজ্জায়, দুঃখে এবং নিজেকে খুব ছোট মানের একজন কবি পরিচয় দিতে হবে এই ভয়ে আমি সেদিন সেই অভিজ্ঞতার কথা, সেই দিন থেকে আজ অবধি কাউকে বলতে পারিনি আর বলিনি। তো আজকের বললাম, যেহেতু গতকালের একটা ভালো লাগার বিষয় আমার ভিতরে কাজ করছে বলে আমি সেই দিনের বেদনার কথা আজকে তুলে ধরলাম। এই হচ্ছে, মানে এই ধরনের ঘটনা ঘটেছে, আগামীতেও হয়তো ঘটবে। তো সেই কারণে কথা প্রসঙ্গে উঠে আসে অনেক কথা। যাই হোক, আসছি পরবর্তী একটি কবিতা পাঠে। আরেকটি কথা বলে নিই, আমার এই বকবগানি আপনাদের শ্রবণযোগ্য হচ্ছে কি না আমি বুঝতে পারছি না। আপনাদের যদি আমাকে কিছু জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা করতে পারেন অনায়াসেই। আমি আপনাদের কাছে শিখতে এসেছি। আমার কলম এখনও খুব নড়বড়ে, আর আমার হাতটাও এখনও খুব নরমই আছে লেখার জগতে। অন্য দিকে আমার হাত এতটাই শক্ত হয়ে গেছে, যেটা অনেক সুখী পরিবারের মানুষের হয়তো বৃদ্ধ বয়সে অতটা শক্ত হবে কিনা জানি না। আমার হাতটা সেই ধরনের, কিন্তু কলমের দুনিয়ায়, কাগজের দুনিয়ায় আমার হাতটা খুবই নরম। যাই হোক, আপন হতে পারিনি কবিতার নাম।
রক্তের সম্পর্কগুলো সর্বদা হয় না ভালো। রক্তের সম্পর্কের গায়ে লেগে আছে স্বার্থ। ওরা এসে কত কথা বলে গেল সেদিন। যাদের তুমি আপন বলো তারা এরকমই রবে চিরদিন। আপন নামক এই গণ্ডি হতে আমি নিতে চেয়েছি নিস্তার। আপন হতে পারিনি কারোর, আপন হইওনি কখনো, কারণ আপন লোকেরাই আমায় ছুঁড়ে ফেলে দিয়ে করবে অপমানের বিস্তার। স্বপ্নময় প্রেক্ষাপট কখনো হয়ে ওঠে সংকট। বিদ্রূপ আর মনোমালিন্য জীবন হয় ধন্য। আপনার হস্ত হতে ছুটে আসে দংশন। এক অদ্ভুত সাহসের সাথে বলে ওঠে, তুমি তুমিই জঘন্য। আমি জানি প্রদীপ নিভে গেলে সব আলো নিভে যাবে। হয়তো কোনো দিন আমার এই অন্ধকার জীবনেরই চর্চা হবে। তবু বদনামে প্রসারিত এই জীবন। আমি কখনো পারিনি কারুর কাছে আসতে, কখনো পারিনি হতে কারুর আপন। শুনলেন স্বরচিত কবিতা আপন হতে পারিনি। এবারে সদ্য লেখা একটি কবিতা পাঠ করছি। সম্প্রতি লিখেছি কবিতাটি। আহতির উদ্ভব। পৃথিবীর শেষ ধুলোর পাশে মিশে যাব অবশেষে, হয়তো বা মিশব না কোনো দিন। আগাছার তলে বিন্দু বিন্দু জলে ব্যর্থ হবে সাগরের ছবি আঁকা। হোগলের শিরদাঁড়ায় হাওয়া এসে দিয়েছে নাড়া। দূরে উদীয়মান বৃক্ষেরা কেন হলো দলহারা। রমণীরা তৃণ হয়ে শুধালো আমারে এসে, একলা তপস্যার এই চুপিসার সাথী হলো নিমেষে। রদবদল হয়ে যায় সময়ের পারাপার। হাল ভাঙা বিকেলে ওপার হতে কেউ ডাকবে না আর। স্মৃতি বলে কিছুই পারিনি গড়িতে এহেন জীবনে। ছায়ার সেতুর পাশে শক্ত কবচখানি পারিনি রাখিতে থামায়ে আমার এই মৃত্যুর বাণী। এই নিঃস্বতার মাঝেও যারা প্রজাপতির বাসর সাজায়, আমি আমরণ কাল ধরে তাহাদের সাথে রব। মনের স্মরণিবে আমি ঘুমন্ত শৈলীতে রব জনম জনম। এই মরমীয় শাখায় শাখায় প্রতিলিপির মর্মের পাতায় পাতায় রাখিব আজি খুঁটি গেড়ে তোমার তরে। নিঃস্বপ হাওয়ার সাথে দেওয়া নেওয়া গেছে মিশে, পরাজিত মৌনতা জিতে যায় অবশেষে। আমি গাঢ় গাঢ় উজ্জ্বল পশ্চাৎ করিয়াছি স্মরণ। প্রেমকে পারিনি দিতে সম্পূর্ণ মুক্ত হস্ত। প্রেম তো নয় খেলনা, প্রেম কথাটি বড়ই শক্ত। শুনলেন স্বরচিত কবিতা আহতির উদ্ভব। আজ না হয় কিছুক্ষণ ছিলাম, এবার ইতি টানব। আজ বিশ্ব কবিতা দিবসের এই সন্ধ্যায় দু চারটি কথা বলে গেলাম। আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আপনারা কোনো ব্যথিত হলে, কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি শিখতে চাই, লিখতে চাই, ভাবতে চাই, ভাবনাগুলো না বলে কবিতার মাঝে রেখে যেতে চাই। হ্যাঁ, এসেছেন সত্যজ্যোতি রুদ্র মহাশয়। বেশ কিছুক্ষণ ছিলাম, কয়েকটা কবিতাও পাঠ করলাম, অন্যান্য বিষয়ে আলোচনা করলাম। এবার ইতি টানছি। সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।